হ্যালো স্টুডেন্টস, জিকে এসেন্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা স্টার্ট করব নাম্বার সিস্টেমের আরেকটা নতুন ক্লাস। আমরা পরপর 3 দিন ধরে নাম্বার সিস্টেমের অনেক অঙ্ক দেখেছি এবং অনেক সূত্র মেনে অনেক অঙ্ক করেওছি। তো আজকেও ওরকমই কিছু অঙ্ক তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলো তোমাদের এক্সামের মানে জন্য খুব সাহায্য করবে। এই ধরনের অঙ্ক তোমরা এলে যাতে সহজেই করতে পারো, সেই জন্য সেটা ভেবেই আজকের এই ক্লাসটা করানো। চলো আমরা দেরি না করে প্রথমেই চলে যাই, ক্লাসটা স্টার্ট করি। তো দেখো এখানে কি বলেছে, যে পরপর 5টি সংখ্যার গড় বলে দিয়েছে 6 হলে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলি কত হবে। ভালো। তো এই ধরনের যদি আমাদের অঙ্ক দেয়, যেটাতে আমাদের এখানে গড় মান বলে দেওয়া থাকবে একটা 6, মানে 6 মানে যে কোনো সংখ্যা থাকতে পারে, গড় একটা দেওয়া থাকবে, আর একটা হচ্ছে কটি সংখ্যা সেটা দেওয়া থাকবে। তো তখন তোমরা কি করবে, কতগুলি সংখ্যা ধরো, এটাকে আমরা যদি n ধরি এবং এটা যদি আমরা x ধরি, তখন কি হবে বলো তো? বৃহত্তম সংখ্যা কত হবে? বৃহত্তম সংখ্যা হবে গড়, সংখ্যাগুলির গড় বা 6। আচ্ছা, আমি সংখ্যাগুলির গড় দিয়েই করাই আগে। সংখ্যাগুলির গড় প্লাস n-1। n মানে কত? এখানে কতগুলি সংখ্যা -1/2 সমান কত? এখানে যদি হবে x প্লাস n-1/2, এইটা হয়ে যাবে আমাদের বৃহত্তম সংখ্যা। আর একটা কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা। আরেকটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা হয়ে যাচ্ছে তোমার এই একই রকমভাবে সংখ্যাগুলির গড় মাইনাস কতগুলি সংখ্যা -1/2। এই দুটো জিনিস সেমই থাকবে, শুধুমাত্র এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলে? তো এইভাবে আমরা এই সূত্র মেনে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব, যেটা হচ্ছে তোমাদের দেখো। ও সরি, আমি ওটা না মুছলেও হতো। এখানে এক্স এর বৃহত্তম সংখ্যা, এখানে এক্স এর ভ্যালু কত বলে দিয়েছি? এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে তোমার, আচ্ছা আমি সূত্রটা এখানে লিখে দিই, এক্স এক্স প্লাস n-1/2, আর এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস n-1/2। দেখো এক্স এর ভ্যালু এখানে কত বলে দিয়েছে? এক্স এর ভ্যালু বলেছে 6, মানে হয়ে যাবে 6 প্লাস n কটি কটি সংখ্যা বলেছে? 5-1/2 সমান হয়ে যাচ্ছে কত? 6 প্লাস 4/2, 2 সমান হয়ে যাচ্ছে 6 প্লাস 2 সমান হয়ে যাচ্ছে 8। আর ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? এক্স মানে ভ্যালু 6 মাইনাস 4, এই 5-1/2 সমান হয়ে যাচ্ছে কত? 6 মাইনাস 4/2 সমান হয়ে যাচ্ছে 2। এই যে 2 কাটলাম, এই ভুল করলাম আমি, 4 হবে। 6 থেকে 2 বিয়োগ করলে 4 হবে। তার মানে আমাদের 5টি সংখ্যার গড় যদি আমাদের 6 হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে 4 আর বৃহত্তম সংখ্যা হবে 8। বোঝা গেল? চলো আমরা একটা নেক্সট অঙ্ক দেখে নিই। দেখো এখানে কি বলেছে, পরপর 5টি জোড় সংখ্যার গড় বলে দিয়েছি 6 হলে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। তো দেখো এই ধরনের যখন আমাদের থাকবে যে পরপর জোড় সংখ্যার গড়, আমরা আগের যে অঙ্কটা দেখলাম সেখানেও এই ধরনের যে অঙ্ক ছিল, শুধু জোড় সংখ্যাটা ছিল না, পরপর 5টি সংখ্যার গড় ছিল। তো আমরা কি করব, এই ধরনের পরপর 5টি জোড় বা বিজোড় সংখ্যা যদি বলে না, তখন কি করবে বলো তো? নিচে যে বাই 2 করছিলে,
এন মাইনাস ওয়ান বাই টু, ওই এন মাইনাস ওয়ান বাই টুটার আর হবে না, শুধু এন মাইনাস ওয়ানটাই হবে। তো এটার কি সূত্র হবে, তার মানে বৃহত্তম সংখ্যাটি হয়ে যাবে এক্স প্লাস এন মাইনাস ওয়ান বাই টু, আর ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে, ও সরি, এটা প্লাস বাই টুটা তো হবে না, শুধুমাত্র এটা হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হয়ে যাবে এক্স মাইনাস এন মাইনাস ওয়ান। তো এটা কি করব আমরা, যেহেতু জোড় সংখ্যা বলেছে, এটা এনটা হচ্ছে কি, যতগুলি সংখ্যা, যতগুলি সংখ্যা, আর এক্সটা হচ্ছে কি গড় মান। তাহলে এখানে গড় মান কত বলে দিয়েছে, অতএব বৃহত্তম সংখ্যা যদি আমরা বের করি, বৃহত্তম সংখ্যাটি হবে সমান কি হবে, এক্স এর ভ্যালু কত বলেছে, এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে গড় মান মানে সিক্স প্লাস এন মাইনাস ওয়ান, পাঁচটি বলেছে, ফাইভ মাইনাস ওয়ান সমান কত, ছয় প্লাস চার সমান হয়ে যাচ্ছে 10। আর একটা কি হবে, ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, ক্ষুদ্রতম সংখ্যাটি হবে সমান কত, সিক্স মাইনাস ফাইভ মাইনাস ওয়ান সমান কত হয়ে যাবে, সিক্স মাইনাস ফোর সমান হয়ে যাবে টু। তাহলে এটা বেরিয়ে গেল আমাদের বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এদের যোগফল কত হবে, অতএব এদের যোগফল হবে সমান টেন প্লাস টু সমান 12। এই যে 12 হয়ে গেল আমাদের উত্তর 12। বোঝা গেল? তো তোমরা ওটাই ফলো করবে, যে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা যদি বলে দেয় তাহলে কিন্তু আমাদের এই সূত্র মেনে করতে হবে, এক্স প্লাস এন মাইনাস ওয়ান, আর একটা হয়ে যাবে এক্স মাইনাস এন মাইনাস ওয়ান। চলো পরের অঙ্ক একটা দেখে নিই। দেখো এখানেও আমাদের একই অঙ্ক বলেছে, একই রকম, যে পরপর ছটি বিজোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা কত, যোগফল কত হবে। তাহলে আমরা কি করব বলো তো, এভাবেও আমরা করতে পারি, দুটো পদ্ধতিতে আমি দেখাচ্ছি এটা। একটা তো পদ্ধতি ওয়ান, যেটা আমরা আগে করলাম, যে বৃহত্তম সংখ্যা বের করে নেব, আর একটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বের করে নেব। বৃহত্তম সংখ্যা কত হবে, এইট প্লাস সিক্স মাইনাস ওয়ান সমান হয়ে যাবে এইট প্লাস ফাইভ ইকুয়ালস টু 13, আর একটা কত হয়ে যাবে, এইট প্লাস এইট মাইনাস সিক্স মাইনাস ওয়ান সমান হয়ে যাবে কত, এইট মাইনাস ফাইভ সমান 3। তো এদের যোগফল কত হবে, এদের যোগফল হবে সমান 13 যুক্ত 3 সমান 16। এটা আমাদের একটা পদ্ধতি, এই যে আমাদের 16 বেরিয়েছে, এটা আমাদের একটা পদ্ধতি। আমরা পদ্ধতি টুটাও যদি ফলো করি, পদ্ধতি টু, এই ধরনের যখন অঙ্ক দেবে না, তখন কি করবে বলো তো, খুব বৃহত্তম সংখ্যা প্লাস ক্ষুদ্রতম সংখ্যা সমান হয়ে যাবে কত বলো তো, টু ইন্টু সংখ্যাগুলির গড়। এইটা তোমরা সব থেকে ভালো জিনিস, এইটা মাথায় যদি রাখতে পারো, বৃহত্তম সংখ্যা যোগ ক্ষুদ্রতম সংখ্যা সমান হয়ে যাচ্ছে টু ইন্টু সংখ্যা দুটির গড়। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যোগফল চেয়েছে, তার মানে কি করবো, টু ইন্টু কত করব, গড় কত আছে, গড় আছে এইট সমান হয়ে যাচ্ছে 16, একদম মানে সেকেন্ডে উত্তর হয়ে যাবে, জাস্ট অঙ্ক দেখার পরেই উত্তর হয়ে যাবে, তাই না। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাও আমাদের বের করতে লাগছে না, শুধুমাত্র এই ফর্মুলা ব্যবহার করব, আমাদের কিন্তু উত্তর বেরিয়ে যাবে। চলো এরপরে একটা অঙ্ক দেখি।
এখানে কত বলেছে? 2, 3, 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? আমরা তাহলে সংখ্যা যদি এরকমভাবে বের করতে বসি, 2, 3, 5, 3, 2, 5, তারপর হচ্ছে কি 5, 3, 2, 5, 2, 3, এরকম করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, ভেবে ভেবে করতে হবে, তাই না? তো এটা তোমরা সবসময় মাথায় রাখবে যে শূন্য ছাড়া যদি এভাবে আমরা করব না। প্রথমত আমরা একটা ট্রিক্স মাথায় রাখবো, যেটা হচ্ছে কি, শূন্য ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির গড়, এই সংখ্যাগুলির যোগফল সমান কত হবে বলো তো? সংখ্যা মানে অঙ্কগুলির করি, অঙ্কগুলির অঙ্ক দ্বারা করে দিই এখানে, অঙ্ক দ্বারা, কোনো অঙ্ক দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল হচ্ছে অঙ্কগুলির সমষ্টি গুণিত 222। এটা মাথায় রাখবে। এই যে এই ডিজিটগুলো, এই 2, 3, 5 থাকুক বা অন্য কিছু সংখ্যা থাকুক, যদি শূন্য না থাকে তাহলে কি করবে? সরাসরিভাবে তাকে 222 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের অঙ্কগুলির সমষ্টি বেরিয়ে যাবে। সুতরাং আমাদের কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে কি কি সংখ্যা হচ্ছে সেগুলোকে বের করতে হচ্ছে না এক্সট্রাভাবে, আর সেগুলোকে ক্যালকুলেটও করতে হচ্ছে না। এই যে 2, 3, 5 এরকমভাবে আমরা যোগ করব না, আর এইভাবে প্লাস 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 করে যোগ করতে হচ্ছে না আমাদের। এইভাবে কিন্তু আমরা করে সরাসরি 222 যদি আমরা গুণ করে দিই এই তিনটে সংখ্যা কে যোগ করে, তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো আমাদের এখানে কত আছে? 2 + 3 + 5 গুণিত 2, 2, 2 সমান কত হচ্ছে? দেখো 5, 6, 7, 8, 2 এ 10 গুণিত 2, 2, 2 সমান কত হয়ে যাবে? 2, 2, 2, লাস্টে একটা শূন্য হয়ে যাবে। তার মানে এটা হয়ে গেল আমাদের অপশান সি। সবসময় মাথায় রাখবে, এই যে 3 অঙ্ক বিশিষ্ট যদি বলে তাহলেই একমাত্র এটা হবে 2, 2, 2 দিয়ে গুণ করতে হবে। কোনটাকে গুণ করবে? এই যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর যোগফলকে 2, 2, 2 দিয়ে আমরা গুণ করব। বোঝা গেল? এই ধরনেরই আরেকটা অঙ্ক আমরা দেখব, যেটা হচ্ছে 4টি অঙ্কের জন্য বের করতে হবে। চলো নেক্সট অঙ্কটা আমরা যাই দেখি। দেখো এখানে কি বলেছে? 1, 2, 3, 4 দ্বারা গঠিত 4 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? তো এখানে আমি 1, 2, 3, 4 দিয়েছি, কিন্তু এখানে যা কিছু সংখ্যা থাকতে পারে, শূন্য ছাড়া যদি থাকে তাহলে তোমরা কিন্তু এই ফর্মুলা ব্যবহার করবে, যে শূন্য ছাড়া যদি কোনো ওরকম দেয়, অন্যান্য অঙ্ক দ্বারা গঠিত 4 অঙ্কের সংখ্যার সমষ্টি সমান হয়ে যাবে কত বলো তো? অঙ্কগুলির সমষ্টি গুণিত 6666। আগেটা ছিল 222, 222, এটা হয়ে যাচ্ছে 6666। তার মানে দেখো আমরা যদি এখানে করি 1 + 2 + 3 + 4 ইন্টু 6666 সমান কত হয়ে যাবে? 4, 3, 7, 8, 9, 10। 10 গুণিত 6666 মানে হয়ে যাবে কত? 4টে 6, একটা শূন্য হয়ে যাবে, 10-এর একটা শূন্য। দেখো এই যে এইটা হয়ে যাবে অ্যান্সার। কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যে এইখানে কোনো নাম্বার যেন রিপিট না হয়, যে 1, 2, 2, 3 থাকলো বা 2, 3, 3, 4 থাকলো,
কোনো নাম্বার কিন্তু যদি রিপিট হয় তাহলে কিন্তু এই ফর্মুলাটা কাজে লাগবে না আমাদের, বুঝতে পারলে? কারণ অনেক দুটো সংখ্যা কমে যাবে না তখন। ধরো আমি যদি এখানে বলে দিই যে টু টু 1 2 2 3 দিয়ে গঠিত, তাহলে কি হবে 1 2 2 3। তাহলে এই সংখ্যাটাকে আমরা ফিক্সড যদি করি তাহলে এটাও কিন্তু আমাদের যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, ধরো এই সংখ্যাটাকে আমরা এইদিকে নিয়ে গেলাম, এই সংখ্যাটাকে আমরা এইদিকে নিয়ে গেলাম, তখন কিন্তু আমাদের কিন্তু দুটো সংখ্যা কমে যাচ্ছে, অলরেডি কমে যাচ্ছে। এই একই নাম্বার তো আমরা বারবার লিখতে পারবো না, তো তখন কিন্তু এই সূত্রটা কাজে লাগবে না। তোমরা দুটো জিনিস মাথায় রাখবে যে শূন্য ছাড়া হতে হবে, শূন্য ছাড়া অন্যান্য সংখ্যা হতে পারে, অন্যান্য সংখ্যা অন্যান্য অঙ্ক হতে পারে, আর আরেকটা জিনিস মাথায় রাখবে যে কোনো নাম্বার যেন রিপিট না হয়। বোঝা গেল? তো তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে। 3 অঙ্ক থাকলে থাকবে 2 2 2 2, আর যদি 4 অঙ্ক থাকে তাহলে আমাদের হয়ে যাবে 6 6 6 6। আর কিছুই না, এই দুটো জিনিস মাথায় রাখবে জাস্ট। বোঝা গেল? তো চলো আমরা নেক্সট একটা অঙ্কে যাই। এখানে দেখো বলে দিয়েছে দুটি সংখ্যার বর্গের পার্থক্য 15 হলে সংখ্যা দুটি কত হবে। দুটি সংখ্যার বর্গের পার্থক্য এরকম যদি বলে যে দুটি সংখ্যার বর্গের পার্থক্য হচ্ছে তো তখন সংখ্যা দুটি কি কি হবে বলো তো? তখন সংখ্যা দুটি হবে x+1/2, আর আরেকটা হয়ে যাবে কমা দিয়ে করি x-1/2। এটা হয়ে যাবে বৃহত্তম সংখ্যা, এটা হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা। বোঝা গেল? তার মানে কি এখানে আমাদের বলে দিয়েছে দুটি সংখ্যার বর্গের পার্থক্য বলে দিয়েছে কত আমাদের, দুটি সংখ্যার বর্গের পার্থক্য বলে দিয়েছে 15। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? বৃহত্তম সংখ্যাটি হবে সমান 15+1/2 সমান 16/2 সমান 8। আর ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 15 - 1/2 সমান 14/2 সমান হয়ে যাবে 7। বোঝা গেল? এবারে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখতেই চাই যে আমাদের উত্তর সঠিক হয়েছে কিনা আদৌ, তাহলে আমাদের কি হবে, এখানে দেখো উত্তরটা মিলে গেছে 8 আর 7, মানে এটা হয়ে যাবে উত্তর। তো আমরা এটাকে ভেরিফাই করে দেখি একবার, 8 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার করে দেখি। বর্গের পার্থক্য বলেছে যেহেতু, 8 8 64 মাইনাস 7 7 49। দেখো এটা হয়ে যাবে কিন্তু 5 9 5 14, 5 হাতে 1 আসবে 1 15, এই যে 15 বেরিয়েছে আমাদের এখানে। বোঝা গেল? তার মানে আমাদের অঙ্ক একদম ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু দুটো সংখ্যা বের করবো, একটা হচ্ছে x+1/2 আর একটা হয়ে যাবে x-1/2, যদি বর্গ দেয়া থাকে, দুটি বর্গের পার্থক্য দেয়া থাকে। বোঝা গেল? চলো এবার নেক্সট একটা অঙ্ক দেখি। এখানে দেখো কি বলেছে, কোন সংখ্যা এবং তার বর্গের যোগফল 462 হলে সংখ্যাটি কত। তো এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে তোমরা সবসময় মাথায় রাখবে একটা জিনিস, যে কোনো সংখ্যার যদি কোনো সংখ্যা প্লাস তার বর্গ যদি x হয় তাহলে সংখ্যাটি হবে কত বলো তো? সংখ্যাটি হবে সমান, একটা ফর্মুলা আছে, √1 + 4x - 1/2 সমান কত হয়ে যাবে? সমান হয়ে যাবে আমাদের 2√1 + 4 ইন্টু 462 এখানে, কারণ x এর ভ্যালু কত, x এর ভ্যালু এখানে কত, x ইকুয়ালস টু হচ্ছে 462। তাহলে সংখ্যাটি হচ্ছে কত, সংখ্যাটি হয়ে যাবে কত আমাদের 462 গুণিত 4, আর এটা -1 হয়ে যাবে একটা, সমান কত হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে √1 + 462কে 4 দিয়ে গুণ করো, 462কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 2 8, 6 4 24, 4 হাতে 2, 4 4 16 17 18, 1848 -1/2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কত, বাই 2 √1848
1849 মাইনাস ওয়ান, 1849, 1849কে যদি আমরা বর্গমূল বের করি তাহলে কত হবে? 4 4 16, আর হয়ে যাবে 2 4 9, 4 2 8, 3 3 যাবে। আমরা এভাবেই কিন্তু বর্গমূল নির্ণয় করি। যারা জানো না, আমরা যখন বর্গমূলের একটা ক্লাস করাবো তখন কিন্তু তোমরা দেখে নিও। জানো না বা ভুলে গেছো বা অন্য পদ্ধতিতে জানো, আমি এই পদ্ধতিতেই করি, কিন্তু আরেকটা পদ্ধতিও আছে, ওই লসাগুর মতন করে করতে হয়, ডিজিট বের করতে হয়। তো এটাই আমার কাছে ইজি মনে হয়, তাই আমি এভাবেই করি। তো এইভাবেই করো। সমান হয়ে যাচ্ছে কত? 43। তার মানে কত হবে? 43 মাইনাস 1/2 সমান কত হবে? 42/2 সমান হয়ে যাবে 21। তার মানে দেখো 21, এই যে 21 আছে, 21 আর তার বর্গের যোগফল 462 হয় কিনা আমরা চেক করি একবার। 21 প্লাস 21-এর বর্গ কত? 21 গুণিত 21 সমান 1, 2 1 2, 2 2 4, 441ই হয়। তো 441 সমান হয়ে যাচ্ছে 462। তার মানে উত্তর ঠিক আছে আমাদের। বোঝা গেল? তো চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এখানে কি বলেছে, একটি সংখ্যাকে 2 এবং 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 1 এবং 2 থাকে। সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই ধরনের অঙ্ক আমরা অনেকগুলো পরীক্ষাতেই দেখতে পাই, যেগুলো হচ্ছে তোমার কম্পিটিটিভ এক্সামে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এইখানে এমন দুটো সংখ্যা দেয়, আর তার সাথে এইখানে আরেকটা সংখ্যা দেয়, যেটাকে কিন্তু আমরা গুণ আকারে লিখতে পারি, যেরকম 6 আমরা লিখতে পারি 2 × 3 আকারে, রাইট? তো এই ধরনেরই অঙ্কটা দেয় ওরা বেশিরভাগ ক্ষেত্রে। এই সংখ্যাটাকে এমনভাবেই দেয় যাতে এই দুটোর গুণ আকারেই আমরা এটাকে লিখতে পারি। তো এই ধরনের যখন অঙ্ক থাকবে, যে পরের যেটা দ্বারা আমরা ভাগ করব সেটা হচ্ছে আগের যে দুটো ভাজক, তার গুণ আকারে পাওয়া যায়। মানে ধরো এটাকে যদি আমরা লিখি যে x = d1 গুণিত d2, বুঝতে পারলে? আর এটা থাকছে কত? রেস্ট r1 আর r2 যদি আমরা ধরি, তাহলে হয়ে যাচ্ছে কি বলতো, নির্ণেয় ভাগশেষ বা অবশিষ্ট সমান হয়ে যাচ্ছে কি? r1 প্রথম অবশিষ্ট, আচ্ছা আমি এখানে আগে এটা লিখি, তারপর আমি এটা লিখছি, প্রথম অবশিষ্ট প্লাস দ্বিতীয় অবশিষ্ট ইন্টু প্রথম ভাজক। বোঝা গেল? প্রথম অবশিষ্ট প্লাস দ্বিতীয় অবশিষ্ট ইন্টু প্রথম ভাজক। তার মানে কি হয়ে যাচ্ছে? প্রথম অবশিষ্ট এখানে কত? প্রথম অবশিষ্ট মানে হচ্ছে r1 প্লাস r2 ইন্টু, এটা যদি আমরা ধরি d1, তার মানে d1 d2, এটা d1, এটা d2, d1। এটা হয়ে গেল আমাদের নির্ণেয় ভাগশেষ। এই যে এটা, এই ভ্যালুটা কত ভাগশেষ থাকবে, এইটা আমাদের কি নির্ণেয় ভাগশেষ সমান হচ্ছে এই প্রথম অবশিষ্ট প্লাস দ্বিতীয় অবশিষ্ট গুণিত প্রথম ভাজক। তার মানে কি হয়ে যাচ্ছে, ফর্মুলাতে যদি আমরা এটাকে ফেলি অঙ্কটাকে, তাহলে কি হবে অ্যান্সার বলো তো? r1 মানে 1 প্লাস r2 মানে হয়ে যাচ্ছে 2 ইন্টু d1, d1 কত আছে? 2 আছে। তো কি হবে? 1 প্লাস 4 ইকুয়ালস টু হয়ে যাবে 5। তার মানে আমাদের অবশিষ্ট কত থাকবে? 5। বোঝা গেল? আমাদের অবশিষ্ট থাকবে 5। তো এইভাবেই আমরা এই জিনিসটাকে শুধুমাত্র মাথায় রাখবো, যে নির্ণেয় ভাগশেষ সমান হচ্ছে r1 প্লাস r2 ইন্টু d1, r1 প্লাস r2 ইন্টু d1। এখানে d2 আর কোনো দরকার নেই, কারণ আমরা 6টাকে d1 ইন্টু d2 আকারে দিতে পাচ্ছি, তো আমাদের d1টাই এখানে ব্যবহার করছি আপাতত।
বোঝা গেল? ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাই। দেখো আমাদের এখানে কি বলেছে, 7^95 মাইনাস 3^64 এর একক স্থানীয় অঙ্ক কত হবে। তো এই ধরনের অঙ্ক যদি থাকে আমাদের, তাহলে আমরা কি করব, 7কে 95 বার গুণ করব, আর 3কে 64 বার গুণ করব, তারপর বিয়োগ করব। এটা একেবারেই করব না, যেটা করব সেটা হচ্ছে কি 7^95 আর -3^64। প্রথমেই আমরা এটা দেখব সংখ্যাটা হচ্ছে কত। সংখ্যাটা হচ্ছে, এটা মনে রাখবে, যদি যে সংখ্যাটার পাওয়ার আমাদেরকে দেয়া থাকবে, এই সংখ্যাগুলো যদি 7 বা 3 হয়, যদি সংখ্যাগুলি 7 বা 3 হয়, তাহলে তাদের পাওয়ারগুলোকে, এই যে পাওয়ার, এগুলো পাওয়ারগুলোকে কি করব, পাওয়ারগুলিকে 4 দ্বারা ভাগ করতে হবে। বোঝা গেল? এবারে কি হচ্ছে, 4 দ্বারা ভাগ করব, তো যদি ভাগ কেটে যায়, যদি ভাগশেষ 0 হয়, তাহলে ওই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হয় বলো তো? একক স্থানীয় অঙ্ক হবে 1। তবে তার একক স্থানীয় অঙ্ক কত হবে? 1 হবে। আর যদি ভাগশেষ 0 ছাড়া অন্য কিছু হয়, তখন তার একক, তখন তার কি হয় বলতো, পাওয়ারটি ওই ভাগশেষ সংখ্যাটি হয়ে যাবে। তার মানে কি বললাম আমি, যে এই যে সংখ্যাটা থাকবে, এটা যদি আমরা 4 দ্বারা ভাগ করি, যদি সম্পূর্ণভাবে ভাগ কেটে যায়, তাহলে এই মূল সংখ্যাটি, পুরো সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 1। আর যদি ভাগ না কাটে, যদি তোমার ধরো এখানে এমন সংখ্যা থাকলে যদি ভাগ না কাটে, এই 95, এই সংখ্যার ক্ষেত্রে আমরা দেখি 7^95 বলেছে, তো তো 95 যেহেতু, তখন আমাদের কি হচ্ছে, হয়ে যাচ্ছে তোমার 95কে ভাগ করো, 95/4, মানে 4×2 8, 15, 4×3 12, 3 হয়ে যাচ্ছে। তার মানে তখনও আমাদের কি হয়ে যাবে, 7^3, 95 পর্যন্ত আমাদেরকে আর কাউন্ট করতে হবে না, 7^3 হয়ে যাবে। মাইনাস, আচ্ছা এবারে এটাকেও আমরা ক্যালকুলেশন করে দেখে নিই, 64টাকে আমরা 4 দিয়ে যদি করি, 16-এ 64 হয়ে যায় আমরা জানি, তার মানে ভাগ কেটে যায়, 0 হয়ে যায়, তো এটা হয়ে যাবে আমাদের 1। তার মানে কত হবে, 7^3 মাইনাস 1 সমান কত হয়ে যাবে, 243। 7 7 49 গুণ করো, 7 7 49 গুণিত 7, মানে 7 9 63, 3 হাতে হচ্ছে 6, 7 4 28, 28 6 34, 343, 343 মাইনাস 1 সমান হয়ে যাবে 342। এটা হয়ে গেল অ্যান্সার। তার মানে একক স্থানীয় অঙ্ক কত বেরোলো, 2। কিন্তু একক স্থানীয় অঙ্ক বেরিয়ে যাবে 2। বোঝা গেল? এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এত বড় একটা পাওয়ার ছিল, সেটাকে আমরা ছোট করে নিলাম প্রথমে। এই ছোট করার ফর্মুলাটাই হচ্ছে এটা, যে আগে তার পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে, যদি ভাগ কেটে যায় তাহলে হয়ে যাচ্ছে, পুরোপুরি সংখ্যাটার স্থানীয় মান হয়ে যাবে 1, আর যদি না কাটে তাহলে হয়ে যাবে
মানে পুরোপুরি ওই সংখ্যাটি হয়ে যাবে এক, মানে স্থানীয় মান হয়ে যাবে এক, আর যদি না কাটে তাহলে হয়ে যাবে এটা। বোঝা গেছে? তো যে এটা কিন্তু 3^64 মানে কিন্তু 1 নয়, এটা মাথায় রাখবে। 3^64 এর যে ভ্যালুটা বেরোবে তার একক স্থানীয় মান হচ্ছে এক, এইটার একক স্থানীয় মান হচ্ছে এক। এদিকে আরো আছে, এদিকে আরো সংখ্যা আছে, আবার এদিকেও আরো সংখ্যা রয়েছে হয়তো। কি তা কিন্তু যেহেতু বিয়োগ করবো আমরা এখান থেকে, এখানে তো মাইনাসটা বসাবে না, তো এই যে 400 এইখানে বেরিয়ে গেল আমাদের। বোঝা গেল? তো এইভাবে তোমরা মাথায় রাখবে, তাহলে তোমাদের আর এটাতে মানে এত কঠিন লাগবে না। চলো এরপর আর একটা অঙ্ক দেখি। আহ, তো আমাদের এই ধরনেরও অঙ্ক আমরা বিভিন্ন পরীক্ষাতে দেখি, কিন্তু এটা একদমই সোজা ধরনের অঙ্ক। যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে কি করবে, 1 - 1/2 থেকে যদি ধরো গুণ দেওয়া আছে 1 - 1/3, মানে এক এই এই যে হরটা রয়েছে এক ঘর করে বাড়ছে, লাস্ট ডট 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 করে করে এটা গুণ আকারে আছে দেখো। তো এটা যদি আমরা ডট 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 করে 1/1 - 1/n করি, 1/1 - n, তাহলে কি হচ্ছে বলতো, এটার ফর্মুলা হচ্ছে 1/n হবে অ্যান্সার। 1/n হবে অ্যান্সার। কেন হবে আমি ওটা বলে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো কেন হবে দেখো, 1 - 1/2 মানে কত, ইন্টু 1/1 - 3 মানে কত, এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি, দাঁড়াও। 1 - 1/3 ইন্টু 1/1 - 1/4 ইন্টু 1 - 1/5, এরকম চলতে থাকবে। তো এটার ভ্যালু কত, 2 1 2, এটা যদি ডিভাইডেড 2 1 2 -1 গুণিত 3 - 1/3 গুণিত 4 - 1/4 গুণিত 5 - 1/5 হয়ে গেল, সমান কত, 2 2 থেকে 1 গেলে 1/2, 1/3, এই সরি 2/3 ইন্টু 3/4 ইন্টু 4/5, এইভাবে চলতে থাকবে ডট 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 ডট। তো কি হবে, এই টু কেটে যাবে, এই থ্রি কেটে যাবে, এই ফোর কেটে যাবে, সেরকম হবে কি n - 1/n, n+1/n হবে, প্লাস হচ্ছে, হ্যাঁ, n+1/n মাইনাসই হবে, n-1/n ইন্টু তার আগের সংখ্যা কত হবে, n-2/n-1, এইটা এটা কাটবে, তার মানে তার আগে এইটা এখানে এখানে কাটবে, এইভাবে কেটে 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 এই ফার্স্ট ডিজিটটা থাকবে আর লাস্টের ডিজিটটা থাকবে, তার মানে কত হবে 1/n, 1/n হয়ে যাবে অ্যান্সার। তো এই এই ক্ষেত্রে মানে n যেহেতু আমাদের লাস্ট ডিজিট, এনটাই তো আমাদের লাস্ট ডিজিট ছিল, তার মানে কি হবে, এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে কি হবে 1/এইটা হবে অ্যান্সার, মানে এইটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 1/50, কারণ এখানে n এর ভ্যালু কত, n ইকুয়ালস টু হচ্ছে 50, যেহেতু এখানে n এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, n মানে 50, তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে কত, 1/50, এই যে 1/50 হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? তোমরা সবসময় এটা মাথায় রাখবে যে এই ধরনের যদি কোনো অঙ্ক দেয় গুণ আকারে যদি থাকে একমাত্র, যদি যোগ আকারে বিয়োগ আকারে থাকলে কিন্তু হবে না, গুণ আকারে যদি থাকে আর এইভাবেই যদি থাকে পরপর পরপর যদি যায়, তাহলে আমাদের লাস্টে যে ডিজিটটা থাকবে ওয়ান, মানে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা ডিভাইডেড বাই ওটা। বোঝা গেল? এভাবে যদি এই ফর্মুলা নাও মনে থাকে তাহলে এইভাবে অ্যাটলিস্ট করে অ্যান্সারটা কমপ্লিট করো। আমার মনে হয় মনে থাকবে, কারণ এটা খুবই সোজা একটা পদ্ধতি, যে 1/n হবে অ্যান্সার। তো এটা মাথায় রেখো। আশা করব ক্লাসটা তোমাদের ভালো লাগলো, এবং আশা করব কোথাও কোনো ডাউট নেই। যদিও কোনো ডাউট থাকে তাহলে তোমরা প্লিজ কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও, আমরা ওই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব, এবং আমার কোথাও পড়াতে যদি
পড়াও তোমরা বুঝতে পারছো না সেটাও যদি তোমাদের মনে হয় তাহলে সেটাও তোমরা আমাদেরকে জানাও। এবং তাহলে আমি আমার পড়ানোর টেকনিকটা আর একটু চেঞ্জ করব। বোঝা গেল? তো চলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট একটা ভিডিওতে।